জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঐক্যমতের সরকারের জামায়াতকে রাখতে চায় না বিএনপি। তবে জামায়াতের জাতীয় সরকার ভাবনায় আছে বিএনপি। দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা এমন মনোভাবের কথা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সংসদীয় ব্যবস্থা ঐক্যমত কিংবা জাতীয় সরকার কোনোটারই প্রয়োজন নেই। মাহিলা ইসলামের প্রতিবেদন। সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই বৈঠকে সব দল মিলে নির্বাচন পরবর্তী সরকার গঠন করা যায় কিনা সেই প্রস্তাব দেন তিনি। আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। কয়েক বছর আগেই সরকার গঠন পরিকল্পনায় বিএনপি জানিয়েছিল যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করা হবে। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। বিএনপির সরকার গঠনের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির দুজন নেতা বলেছেন, তাদের ঐক্যমত্যের সরকারের ভাবনায় আপাতত জামায়াত নেই। আমরা 20 লক্ষ জোট অনেক আগে ভেঙে দিয়েছিলাম এবং আমরা যুগপথ করেছিলাম। যুগপথে আমরা যে দলগুলো ছিল সেই দলগুলোর মধ্যে ওই দলটা ছিল না। সুতরাং আমরা জাতীয় সরকার গঠন করব, কীভাবে গঠন করব, কিসের জন্য গঠন করব, সেটা তো আমরা ইলেকশনের পরে সিদ্ধান্ত নেব। সার্বক্ষণিক আন্দোলনও ছিল না, কোনো সময় ছিল আবার ছিল না, এরকম অবস্থা। কিন্তু আমরা যুগপথে যারা ছিলাম আমরা তো সার্বক্ষণিক আন্দোলন করেছি এবং 31 দফার সামনে তুলে ধরেছি, বাস্তবায়নের কথা বলেছি। তো সেই প্রেক্ষাপটে কিন্তু যে নির্বাচনের পরবর্তী সময়ে যে সরকার গঠিত হবে, 31 দফা বাস্তবায়নকে সামনে রেখে আমরা একটি সরকারের মধ্যে কাজ করব। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলছেন, তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তাতে বিএনপিও থাকবে। সবাইকে নিয়ে সরকার গঠন করব, এমনকি বিএনপিকেও আমরা অন্তর্ভুক্ত করব, এইভাবে তিনি বলেছেন। এর জন্যে আমাদের এখানে আমাদের টার্গেটটা হচ্ছে যে ঐক্যবদ্ধ জাতি। বিশ্লেষকদের মতে সংসদীয় ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ সরকারই বেশি কার্যকর। জাতীয় সরকার হইলে তো সেই আমরা বিষয় হয়ে যায়। এমন একটা সরকার থাকতে হবে যেখানে বিরোধিতা থাকতে হবে, সরকারের কাজ করবে, সমালোচনা থাকতে হবে। যেটা সবচেয়ে উত্তম মডেল হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি, যেখানে একটা সরকারি দল এবং বিরোধী দল। সবকিছু ঠিক থাকলে আগামী 22 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা, শেষ হবে 10 ফেব্রুয়ারি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। 1.5 বছরেও লুঠ অস্ত্র উদ্ধার করতে না পারায় ব্যর্থতা সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়ির বাসভবনে তিনি একথা বলেন। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, শীঘ্রই অবস্থার পরিবর্তন হবে। বিএনপি সরকার গঠন করলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলেও জানান তিনি। উদ্বিগ্ন, সেটা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে এটা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে। আরো নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুরের বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমিতে 41তম বিসিএস আনসার কর্মকর্তা আনসার ব্যাটালিয়ন 26 ও 27তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোট 5,55,958 আনসার ভিটিপি সদস্যদের দায়িত্ব পালন করবেন। জানান 2,55,000 ভিটিপি সদস্য এবং 3,000-এর বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি আবার বলছি, সাহস মানে অন্যায় আদেশকে না বলা, অন্যায়ের প্রশ্রয় না দেওয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মজলুমের পক্ষে কাজ করা এবং দায়িত্ব পালনের ন্যায় পন্থা অবলম্বন করা এবং নিজেদের সঠিক পথে অটল রাখা। সততা, নৈতিকতা, বিবেকই হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। অপারেশন ডেভিল হান্টকে যেন পাত্তাই দিচ্ছে না অপরাধীরা। একদিকে চলছে নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যদের গণগ্রেফতার, অন্যদিকে একের পর এক হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ এই অভিযান কার্যক্রমের মধ্যে সারা দেশে 3,500 খুনের ঘটনা ঘটেছে। দিন শেষে অপারেশন ডেভিল হান্টকে লক্ষ্যবিহীন কর্মযোগ্য হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিবিড় সাহার প্রতিবেদন।
এখনো শুকায়নি রক্তের দাগ। গেল 6 জানুয়ারি রাতে আগুন পোহাচ্ছিলেন ব্যবসায়ী শাহাবুদ্দিন। হঠাৎ দুর্বৃত্তদের হানা, কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। সেদিন সেখানেই ছিলেন ছোট ভাই লিপটন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। বলছেন মাদক ব্যবসায় বাধা দেয়ায় কাল হয় শাহাবুদ্দিনের। দুইটাই শাহাবুদ্দিন দ্বারা মনে করেন দূরত্ব যে পাট্টা মারছে না, একটা পেটের ভিতরে বেশি আপনার জাহাঙ্গীর আর ভদ্ররূপ এগুলো মাদক ব্যবসা, তারপর বাগারাজু এগুলো মাদক ব্যবসা। এর আগের দিন ভোরে মোহাম্মদপুরে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরচক্রের সদস্যরা বিপুল পরিমাণ সোনা, রূপা ও নগদ টাকা নিয়ে যায়। 10 থেকে 11 জানুয়ারি 24 ঘন্টার মধ্যে সারা দেশে হত্যার ঘটনা ঘটেছে 5টি। এর মধ্যে 2টি আগ্নেয়াস্ত্র ব্যবহারে, অন্যগুলো কুপিয়ে ও গলা কেটে। গেল 5 জানুয়ারি 5 ঘন্টার ব্যবধানে যশোরে ব্যবসায়ীকে মাথায় গুলি ও ছুরিকাঘাত। রাতে চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি এবং নরসিংদীতে গুলি করে হত্যা করা হয় আরেক ব্যবসায়ীকে। 7 জানুয়ারি রাজধানীতে হত্যাকাণ্ডে শিকার হন স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা। অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 শেষ হওয়ার পর গেল বছরের 13 ডিসেম্বর রাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। এতে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 27,000-এর বেশি অপরাধী। একদিকে অভিযান, অন্যদিকে লাগামহীন হত্যাকাণ্ডের ঘটনা। নতুন বছরের প্রথম 12 দিনে অন্তত 14টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যাদের বেশিরভাগকেই গুলি করে হত্যা করা হয়েছে। সেই সাথে অন্যান্য অপরাধকেও সামাল দেয়া যাচ্ছে না। শুধু পুলিশ সদরের তথ্য বলছে 2025 সালের 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর সারা দেশে হত্যার ঘটনা ঘটেছে প্রায় 3,500। সবচেয়ে বেশি জুলাইয়ে 362টি। যদিও পুলিশ বলছে তাদের অপারেশনের কার্যকারিতা বাড়ানো হয়েছে। পূর্ববিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব এবং অনেক ক্ষেত্রে হঠাৎ কোনো সহিংসতা ফলেও অনেক সময় এই জাতীয় অপরাধ ঘটে। পুলিশ নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও দ্রুত গ্রেফতারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে এবং আমাদের অপারেশনের আওতা আরও বিস্তৃত করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের পেছনেও রাজনৈতিক হস্তক্ষেপ দেখছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। কারা ডেভিল, এর যদি আপনি আইনসিদ্ধ সংজ্ঞা আমরা খুঁজতে যাই, যে অতীতের যারা রাজনৈতিক শক্তি ব্যবহার করে সংঘাত সহিংসতা করেছে, আরও যারা নানাভাবে অপরাধ করছে, তার যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, সবাই কিন্তু আইন অনুযায়ী ডেভিলের অন্তর্ভুক্ত। এদেশে রাজনীতিতে অপরাধীদের একটা কদর আছে। যারা এই অভিযানের বাইরে থেকে যাচ্ছে বা থাকতে পারছে, তারা তো নানা ধরনের অপরাধ করছে। অন্যদিকে অপারেশন ডেভিল হান্টকে লক্ষ্যবিহীন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক নাইম আশফাক চৌধুরী। একে তো পুলিশের বর্তমান যে অবস্থা জুলাই বিপ্লবের পরে, সেই অবস্থা থেকে তাদের উত্তরণ এত সাকসেসফুলি হয়নি। অবজেক্টিভ বেজ অপারেশন হয়েছে কিনা আমার একটু সন্দেহ আছে। শুধুমাত্র গাল ভরা একটা নাম দিলাম, ডেভিল হান্ট, এই হান্ট সেই হান্ট, বাট আলটিমেটলি রেজাল্ট যদি আমার এক্সপেক্টেড আউটকামের মতো না হয়, সেই ক্ষেত্রে তার ডিভিডেন্ডটা সাধারণ জনগণ পাবে না। লোক দেখানো এই অভিযানের বিষয়ে গুরুত্ব না দিলে হত্যাকাণ্ডের তালিকা আরও দীর্ঘ হবে বলে মত বিশ্লেষকদের। নিবিড় সাহা, 71, ঢাকা। 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বসুন্ধরাতে ইউ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, আইনশৃঙ্খলা সহ নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা ইসিকে জানানো হয়েছে। এ সময় 54 বছরের রাজনীতির পরিবর্তনে রাষ্ট্রের সংস্কার বাস্তবায়নে হা ভোটের পক্ষে তার দল কাজ করছে বলেও জানান তিনি। জানতে চেয়েছিলেন, আমি বলেছি যে এগুলো আগে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, ইতিমধ্যে 2-1টা প্রতিকার আমরা পেয়েছি। ইন্টারনাল মেশিনারি তারা এটা করবে, কিন্তু তারা যদি ফেল করেন আমরা এটা পাবলিকের কাছে সবার কাছে নিয়ে যাব। যে গণমাধ্যম তারা 4 দিক থেকে দেখবেন। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি 3 দিকের উপর তারা ইনসাফ করতে পারবেন না। আমরা তাদের কাছে ইনসাফ চাই। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে, আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাইলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি চলছে। দিনের শুনানির প্রথমে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের আপিলের নাম মঞ্জুর করে ইসি। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এছাড়া কিশোরগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনে সভাপতি হাসনাত কায়েমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। জাতীয় পার্টির নেতা শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, মনোনয়ন বৈধতা পাওয়া ১৯ জন লাঙ্গল প্রতীকেই লড়বে। এর আগে গত ২ দিনে ইসিতে আপিল শুনানিতে ১০৯ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসাররা। গত সরকারের যে অপকর্ম, এইটাকে ঢাকার জন্য ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্য এবং গুডবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। আমার কোনো দলবল নাই, সাধারণ মানুষগুলাই আমার মানুষ। তো এরা বাড়িতে কাজকর্মে চলে গেছিল, নিরীহ গরিব লোক বিদায় পায় নাই। বিভিন্ন রিপোর্টরা না পাওয়ার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছিল। আজকে মাননীয় নির্বাচন কমিশনার আমার এটা মঞ্জুর করেছেন। একটা গ্রাউন্ডে আমাদের মনোনয়নপত্র বাতিল করছে। গ্রাউন্ডটা হলো 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সেই অনুযায়ী যে এটা সঠিক হয়নি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানির তথ্য সংগ্রহ করছেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, এখন পর্যন্ত কতজনের শুনানি হয়েছে জানাবেন, এবং একই সাথে প্রার্থীরা কি ধরনের, যাদের প্রার্থিতা বাতিল হয়ে গেছে তারা কি অভিযোগ জানিয়ে যাচ্ছেন? তানিয়া, এখন পর্যন্ত 36টি শুনানি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে 23টি শুনানি আবেদন মনোনয়ন বৈধতা পেয়েছে এবং 7টি বৈধতা পায়নি এবং 2টি অপেক্ষমান রয়েছে, অর্থাৎ পেন্ডিং রয়েছে। এবং যাদের মনোনয়ন ফেরত পেয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন তাদের সাথে ন্যায় বিচার করছে। কিন্তু যারা তাদের মনোনয়ন ফেরত পাননি তারা কিন্তু, আমরা দেখেছি আপিল আবেদনের সময় থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করছে যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসাররা দলীয় প্রার্থীদের ক্ষেত্রে এক ধরনের আচরণ করছে এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদের ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করছে। এবং তারা স্বতন্ত্র প্রার্থীরা যেমনটি দাবি করছে যে 1% ভোটারের যে সমর্থনের বিষয়টি সেটি যাতে বাতিল করা হয়, কারণ আমরা দেখেছি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী কিন্তু এই 1% ভোটারের সমর্থনেই আটকে গেছে এবং অনেক স্বতন্ত্র প্রার্থীর কিন্তু মনোনয়ন শেষ পর্যন্ত বৈধতা পায়নি। এবং আরেকটি বিষয় যেটি নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি, এবার আসলে কমিশন 2টি বিষয়ে গুরুত্ব দিচ্ছে, সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে এবং যারা ঋণ খেলাপি। এই 2টি বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন কড়াকড়িভাবে দেখছে। এবং এক্ষেত্রে আমরা আজকে দেখলাম যে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের প্রার্থিতা কিন্তু বৈধতা পায়নি, অর্থাৎ তিনি নির্বাচনে লড়তে পারবেন না। এর কারণ হিসেবে আসলে তিনি দ্বৈত নাগরিক, এই বিষয়টি দেখেছে নির্বাচন কমিশন। এবং তিনি আমেরিকার যে নাগরিকত্ব ত্যাগ করেছেন সেই বিষয়ে যথাযথ যুক্তি প্রমাণ দিতে না পারায় কিন্তু তার নাগরিকত্ব বিষয়ের কারণে, আমেরিকার নাগরিকত্বের বিষয়ের কারণে কিন্তু তার মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি প্রথম দিন কিন্তু ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা মনোনয়ন ফেরত পেয়েছিলেন এবং গতকাল আমরা দেখছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়ন ফেরত পেয়েছেন। এবং আজ কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত জাতীয় পার্টি থেকে যেমনটি বলা হচ্ছিল সাংবাদিকদের, যে এখন পর্যন্ত এই 3 দিনে জাতীয় পার্টির 19টির মতো মনোনয়ন বৈধতা পেয়েছে, অর্থাৎ বলা যায় যে বেশ সংখ্যক হারে তারা মনোনয়ন বৈধতা পাচ্ছেন যারা যুক্তি প্রমাণ দিতে পারছেন। এবং যারা এখনো কিন্তু দ্বিতীয় পর্ব চলছে শুনানির, এবং দ্বিতীয় পর্ব শেষ হলে আমরা বলতে পারবো মোট কতগুলো শুনানি হলো এবং কতগুলো আবেদন বৈধতা পেল। তানিয়া, ধন্যবাদ ফারজানা। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে মত টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তিনি আরও জানান, আমলাতন্ত্রের বাধার মুখে সংস্কার পদক্ষেপগুলো ব্যর্থতায় রূপ নিয়েছে। সোমবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিজেই জুলাই সনদ লঙ্ঘনের বাজে উদাহরণ সৃষ্টি করেছে, যা পরবর্তী সরকারকে আরও উৎসাহ যোগাবে। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। পুলিশ সংস্কার কমিশনের 11 জন সদস্য আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের জন্য 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার 8টি অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশগুলোর পর্যালোচনা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।
সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী প্রধান জানান, সরকারের সংস্কার কার্যক্রম লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুশাসন নীতি নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তিনি জানান, উপদেষ্টা পরিষদ আমলাদের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ কমিশন গঠনের তীব্র সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটাতে স্বাক্ষর দেবে, এটা কিন্তু করতে ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফর্চুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটা ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যেটা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে না। সাইবার সুরক্ষার নাম করে এ সরকারও বিগত সরকারের মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন টিআইবি প্রধান। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত আপত্তি সুরক্ষা, জাতীয় ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য ও যুগোপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে। দুদক সংস্কারের নামে প্রতিষ্ঠানটিতে আমলাতন্ত্রের দখলদারিত্ব কায়েম করেছে এই সরকার, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বাতিল করা হয়েছে এবং অত্যন্ত ন্যাক্কারজনক প্রক্রিয়ায়। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, এই হোটেল কর্মীকে বাগেরহাট সদর থানা বড় সিংড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজে ওই বাসায় তাদের রেস্তোরাঁর কর্মী মিলনকে ঢুকতে দেখা গেছে। এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। মিলন বাসা থেকে বের হয়ে যাওয়ার পরই রুমে ঢুকে বোনের রক্তাক্ত মরদেহ দেখেন ফাতেমার বড় বোন। নিহত ছাত্রী ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ১০ম শ্রেণীর শিক্ষার্থী। বাবা, মা, ভাই ও বোনের সাথে ওই বাসায় থাকতো সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যা মামলায় গ্রেফতার ৪ আসামিকে নিম্ন আদালতে পাঠিয়েছে ডিবি। গেল ২ দিনে এই ৪ আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির গোয়েন্দা বিভাগ। শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন জিন্নাত ও বিল্লাল। ৭ জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। পরদিন বৃহস্পতিবার তেজগাঁও থানার অজ্ঞাত পরিচয়ে ৪-৫ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। মুসাব্বির হত্যার ঘটনায় গ্রেফতার ৪ আসামি ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আসামিদের আদালতে নেওয়া হয়েছে। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আসামিদের আদালতে আনা হয়েছে কিনা জানাবেন আপনি। আমি যখন আপনার সঙ্গে যুক্ত হলাম তার ঠিক ৫ মিনিট আগে কিন্তু আসামিদের কোর্ট চত্বরে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম যে প্রায় ঘণ্টাখানিক আগে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদের বের করা হয়। আপনি জানেন যে এই মামলাটি কিন্তু এখন ডিবি পুলিশই আসলে তদন্ত করছে এবং গত ৭ জানুয়ারি ঘটনা ঘটার প্রায় ৫ দিনের মাথায় আমরা দেখলাম গতকাল কিন্তু ৪ আসামিকে গ্রেপ্তার করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা যেটি জানিয়েছেন, আপনি জানেন যে এরই মধ্যে এই মুসাব্বির হত্যার যে সিসি ফুটেজগুলো, সেই সিসি ফুটেজগুলো কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে এবং সেখানে কিন্তু একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল যে আসলে কে অর্থাৎ মুখমণ্ডলগুলো অন্তত চেনা যাচ্ছিল যে কারা আসলে গুলিটি করেছে। পরিচয় শুধু শনাক্ত করা যাচ্ছিল না, কালকে সেই পরিচয়গুলো কিন্তু ডিবি পুলিশ জানিয়েছে এবং তার মূল যে শুটার জিনাত, তাকে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এবং সে সহ যে পরিকল্পনা করেছিল বিলাল নামে একজনের কথা বলা হচ্ছে এবং রিয়াজ নামে একজন যে আসলে এই ঘটনাস্থলটি আসলে র্যাকি করেছিল মুসাব্বিরকে হত্যার আগে, যে কোথায় কোন জায়গায় আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হবে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কাদের নামেও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিবি পুলিশ কালকেই আমাদের জানিয়েছিল যে এই ঘটনায় 2 জন আসলে মূল
মূল শুটার ছিলেন সেই দুজনের ভিতরে আরেকজন যে শুটার রহিম, তাকে কিন্তু এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার করা যায়নি। তবে একটি বিষয় কিন্তু ডিবি পুলিশ আমাদের কালকেই জানিয়েছিলেন যে এই ঘটনার যে 4 জনকে সাসপেক্টেড 4 জনের কথা বলা হচ্ছে, সেই 4 জনের কিন্তু 3 জন অর্থাৎ রহিম যে সেকেন্ড শুটার ছিল তার ভাই কিন্তু এই বিলাল এবং আরেকজন যে কাদের, তারা কিন্তু আসলে আপন 3 ভাই, এবং রিয়াজ বাইরের এবং আরেকজনের যে মূল শুটার জিনাত তিনিও বাইরের। একটি বিষয় আসলে বলে রাখতে চাই, তার আগে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু ডিবি পুলিশের মাধ্যমে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে এই 4 জনের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, এবং কিছুক্ষণ পর এদের আদালতে তোলার পরে আসলে জানা যাবে যে তাদের কয়দিন রিমান্ড মঞ্জুর করে। তবে এই যে প্রকাশ্যে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, আমরা দেখছি যে গত 2 মাস আগে এই এলাকায় কিন্তু শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা করা হয়েছিল, তারপরে বিএনপির আরেক নেতা কিন্তু কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হয়েছিল, তারপর এই হত্যাকাণ্ড। গতকাল ডিবি পুলিশ যখন কথা বলছিল তার সঙ্গে আসলে কথা বলতে গিয়ে একটি যোগসূত্র কিন্তু 3টি মার্ডারের। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও এই বিষয়ে খবর জানবার জন্য। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে। জুলাই আন্দোলনের হত্যার মদতদাতা হিসেবে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই মামলার অভিযোগ গঠনের আবেদন খারিজ করে এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল। শুনানিতে ট্রাইব্যুনালে নিজেদের নির্দেশ দাবি করে ন্যায় বিচার চাইলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। গত 4 ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সে ফোনালাপের এক পর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেন তারা। তাদের এই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। গত বছরের 13 আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এদিকে ওয়াসিম হত্যা মামলার শুনানি ও শাপলা চত্বরে গণহত্যা মামলার শুনানি রয়েছে আজ ট্রাইব্যুনালে। আজকে মিস্টার সালমান এফ রহমান এবং মিস্টার আনিসুল হক, ওনাদের মামলার তারিখ ছিল, আজকে চার্জের আদেশ হয়েছে। তো ওনাদের প্রত্যেকের বিরুদ্ধেই 5টি চার্জ আনয়ন করেছিল প্রসিকিউশন। ওই 5টি চার্জ লার্নেড ট্রাইব্যুনাল ওনাদেরকে পাঠ করে শুনিয়েছে। আর তার আগে হচ্ছে আমরা ওনাদের পক্ষে একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন, এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না, এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লার্নেড ট্রাইব্যুনালের কাছ থেকে। এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2 প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর জন্য, এবং ডিফেন্সের কোনো উইটনেস এবং এভিডেন্স দেওয়ার থাকলে তার লিস্ট দেওয়ার জন্য। নির্বাচনে যারা ক্ষমতায় যাবে শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের উপরে বর্তাবে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রমিক ইশতেহার সম্পর্কিত জাতীয় অংশীজন কনভেনশনে এই কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থান জাতির অনেক আকাঙ্ক্ষা পূরণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও জানান বর্ষিয়ান এই নেতা। জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে। এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। আজ চূড়ান্ত হচ্ছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা RADP। দুপুরে এনএসি সভায় যার অনুমোদন দেয়া হবে। এবার অর্থ সংকট ও বাস্তবায়নে ধীরগতির কারণে আকার কমানো হচ্ছে 30,000 কোটি টাকা। ফলে নতুন ADP নামছে 2 লাখ কোটিতে। এর আগে এত বড় কাটছাট হয়নি গেল কয়েক বছরে। এক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি কমানো হয়েছে মেট্রো রেল 6 ও মেট্রো রেল 1 থেকে। বিপরীতে 34% বরাদ্দ বেড়েছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পে। সব মিলিয়ে শীর্ষ 10 প্রকল্প থেকে কমানো হচ্ছে 12,000 কোটি টাকার উপরে। এই নিয়ে 4 জুন সংবাদ প্রচার করে 71 টেলিভিশন। আসন্ন নির্বাচনকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই ব্রাহ্মণবাড়িয়ার নারীদের।
নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর স্বপ্ন দেখছেন তারা। জেলায় পুরুষের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। নারী ভোটারদের মতামতের প্রতিফলন প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলছেন বিশ্লেষকরা। জালালউদ্দিন রুমির তথ্যছবিতে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীর ব্যাপারে ভাবতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নারীরা। সুষ্ঠু পরিবেশে ভোট হলে তারা এবার কেন্দ্রে যেতে চান। জেলায় নারী ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় অর্ধেক। তাই তারা মনে করেন নারী ভোটারের অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী সরকার নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা জেলার কৃষি উদ্যোক্তা, গৃহিণী সহ নানা পেশার নারীদের। এছাড়া সুশিক্ষিত এবং সংবিধান ও আইন সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। তারা মনে করেন নারীর অধিকার নিশ্চিত হলে অন্য সবার অধিকার নিশ্চিতের পথ সহজ হবে। উপকার করবে এবং আমার কল্যাণে আসবে তাদেরকে আমরা বুঝে ভোট দেবো। যে দেশের উন্নয়ন করবো ভালো করে সংবিধান সম্বন্ধে জানে বা আইন সম্বন্ধে জানে, মানে জনগণ সবাই ভালো থাকবো। অনেকে আবার এমন প্রার্থী নির্বাচনের কথা ভাবছেন যারা নারীদের শিক্ষা, স্বাস্থ্য সহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। আমরা চাচ্ছি যে এমন একজন যে সাধারণ মানুষের কথা বলে, গরিব মানুষের কথা চিন্তা করে দেশের মানুষের শান্তি এবং শৃঙ্খলা, নিরাপত্তা, মানুষ নিরাপদ থাকতে চায়। আমরা চাই হইলো নির্বিঘ্নে যাতে একটা নারী কারো কথায় প্ররোচিত না হইয়া তার স্বাধীন মতটা যাতে সে স্বাধীন মতো সে ভোটটা দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৫,৪৩,হাজার ৩০৯ জন। এর মধ্যে নারী ভোটার আছেন ১২,১৪,২০২ জন। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।